এখন জামাতে ইসলামী আমরা দেখেছিলাম যখন ইন্টেরিয়াম গভর্নমেন্টটা ছিল, আমরা বাইরে যে শব্দটা আমরা শুনেছিলাম যে এটা অনেকটা জামাত সমর্থিত সরকার। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ এবং তাদের বিচারের দাবি করেছে জামাতে ইসলামী, এবং একই সাথে গতকালকে তাদের বিরুদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিংয়ে স্বঘোষিত রাজসাক্ষী উল্লেখ করেও জিজ্ঞাসাবাদেরও দাবি জানিয়েছে তাদেরকে নিয়ে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক আজম ভাই সহ দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে রাজনীতিতে নানা ধরনের কথাবার্তা থাকে, নানা ধরনের খেলাধুলা থাকে। এখন জামাতে ইসলামী আমরা দেখেছিলাম যখন ইন্টেরিয়াম গভর্নমেন্টটা ছিল, আমরা বাইরে যে শব্দটা আমরা শুনেছিলাম যে এটা অনেকটা জামাত সমর্থিত সরকার। এবং আমরা প্রশাসনে আমরা যদি আপনার নিশ্চয় মনে আছে মাহফুজ আলম করে একজন উপদেষ্টা ছিলেন, ছাত্র প্রতিনিধি হিসাবে যিনি উপদেষ্টা, উনি কিন্তু একবার এক প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমরা কিভাবে প্রশাসন চালাবো। 64টা ডিসির মধ্যে 48টা এসপির মধ্যে 48টা এসপি হলো জামাত ইসলামের, 36টা ডিসি হলো জামাত ইসলামের, শিক্ষা প্রতিষ্ঠানের 80% জামাত ইসলামের সমর্থকদের দখলে। তো সুতরাং সেই কেয়ারটেকারের বিরুদ্ধে বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট যাই বলেন না, তার বিরুদ্ধে আজকে জামাতের আবু তাহের সাহেব যে কথাটি বলেছেন, এর কতটুকু বাস্তবতা আছে বা গ্রহণযোগ্যতা আছে এটা নিয়ে তো সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থাকতেই পারে। আর উনি যে কথাটি বলেছেন যে এই দুজনের রাজসাক্ষী হিসাবে, এটা তারা যদি সুনির্দিষ্ট কোনো তত্ত্ব উপাত্ত কোনো থাকে যে এদের আচরণে এদের কর্মকাণ্ডের মধ্যে কোনো পক্ষপাতিত্ব ছিল অথবা কারো প্রতি বায়াস ছিল, সেটা তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে, এটা তাদের দলীয় সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আমি মনে করি এইভাবে শুধু গণমাধ্যমে বলে একটা উত্তেজনা তৈরি করার কোনো মানে আছে বলে আমরা মনে করি না। বরং জামাতের কাছে যদি সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত থাকে, তারা এই ব্যাপারে আইনগত লড়তে পারে অথবা আরও গণমাধ্যম থেকে শুরু করে মানুষের মধ্যে জনমত তৈরি করতে পারে, সেটা জামাতের অ্যাবসলিউটলি নিজস্ব পলিটিক্যাল আওতার মধ্যে পড়ে। আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় তেল এবং তেলের রাজনীতি, বৈশ্বিক অবস্থায় এখন যে যুদ্ধাবস্থা চলছে বা তেল নিয়ে বিশ্বে তো একটা রাজনীতি বরাবরই আমরা দেখেছি, বাংলাদেশে তেলের রাজনীতিটা ঠিক কেমন আপনার কি? আসলে আর তেলের শব্দটাকে যদি আমরা নানা অর্থে ব্যবহার করি, কখনো আপনি দেখেন তেল আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, এটা জ্বালানি কাজে লাগে, রান্নার কাজে লাগে, নানা কাজে তৈলের কিন্তু একটা ব্যাপক ব্যবহার আছে। আবার তোষামতকারী হিসাবেও কিন্তু তৈলকে ব্যবহার করা হয়। অনেক সময় বলা হয় যে আপনি যত বেশি তোষামত করতে পারেন, যত বেশি তৈল দিতে পারেন, তত বেশি আপনার কার্যসিদ্ধি হয়। সুতরাং আপনি এটাকে কোন আবিধানিক অর্থে ব্যবহার করেন সেটা হলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু আজকে আপনি যে বিষয়টা উত্থাপন করেছেন সেই বিষয়টা মনে হয় এটা একটা বিশ্ব রাজনীতিতে একটি আলোচিত একটি বিষয়। কারণ আপনি দেখবেন, আমরা ইতিমধ্যে দেখেছি যে এই তৈল নিয়ে একটা ব্যাপক বিশ্বের মধ্যে একটা বিরাট উত্তেজনা এখন চলতেছে। কিছুদিন পরে আমরা দেখেছি না ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা হয়েছে। এর বাই প্রোডাক্ট আমরা দেখলাম যে ভেনেজুয়েলার যে তৈলের শোধনাগারগুলি আছে সেগুলি আমেরিকার দখলে চলে গেছে, সেখান থেকে তারা তৈল নিয়ে যাচ্ছে। এবং আমাদের কাছে মনে হচ্ছে যে ইরান যুদ্ধটা যে একটু পরে হয়েছে, কারণ আমেরিকা নিশ্চিত করতে চেয়েছিল যাতে তৈলের সংকট না হয়, যার কারণে ভেনেজুয়েলাকে তারা সম্পূর্ণ রিজার্ভ রেখে কিন্তু তারা ইরানের উপর হামলা চালিয়েছে। কিন্তু আমেরিকার এই হামলাটা আমরা মনে করি আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ যারা মধ্যপ্রাচ্য থেকে আমরা তৈল আমদানি করি, ইম্পোর্ট করি, আমাদের জন্য কিন্তু বিরাট একটা সংকট দেখা দিয়েছে। কারণ আপনি দেখেন আজকেও আমাদের মাননীয় জ্বালানি মন্ত্রী বলেছে যে আগামী মে বা জুন পর্যন্ত আমাদের যেই মজুদ আছে তা দিয়ে আমাদের চলতে পারে। এর যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে আমাদের অর্থনীতিতে একটা বিরাট কিন্তু একটা ধাক্কা খাবে, এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ আমরা অ্যাবসলিউটলি ডিপেন্ড অন ইম্পোর্টের উপর নির্ভর করি আমরা, এবং আমরা তৈলটা ম্যাক্সিমামই ইম্পোর্ট করি আমরা মিডল ইস্ট থেকে, মধ্যপ্রাচ্য দেশ থেকে। এবং এখানে আপনি দেখেন কাতার বা কুয়েত এবং এদের কাছে আমরা এলএনজিও আমরা আমদানি করে থাকি। এর মধ্যে আবার দেখেন যোগাযোগ নেটওয়ার্কের মধ্যেও কিন্তু একটা বিরাট সংকট তৈরি হয়েছে। ইতিমধ্যে বিমান বন্ধ হয়ে গেছে, কার্গো বিমান বন্ধ হয়ে গেছে। সুতরাং আপনি যে এই জিনিসগুলি নিয়ে এসে যে আমাদের ডিমান্ডটা পূরণ করবেন সেটাও কিন্তু একটা বিরাট সংকট দেখা দেবে। তো সুতরাং আমি মনে করি আমাদের মতো তৃতীয় বিশ্বের এই দেশগুলির জন্য এই উপসাগরীয় যুদ্ধ, আমরা যেটা মিডল ইস্টের যে যুদ্ধটা, কিন্তু আমাদের জন্য কিন্তু সত্যি একটা খুবই বিপজ্জনক পর্যায়ে গিয়ে পড়ছে। তবে আমরা কামনা করব যে দ্রুত যদি এই যুদ্ধটাকে সরানো যায়, মানে বন্ধ করা যায়, তাইলে আমার মনে হয় যে আমাদের জন্য অনেকটা স্বস্তির কারণ হবে। আরেকটি জিনিস দেখবেন যে আপনি জানেন যে আমাদের বাংলাদেশের অর্থনীতিটা টোটালি টিকে আছে রেমিটেন্সের উপর।
এবং সারা বিশ্বে প্রায় 1.5 কোটি লোক আমাদের এই রেভিনিউ যোদ্ধা হিসেবে তারা কাজ করে। এর অধিকাংশ হলো প্রায় মোর দ্যান 80 লাখের মতো মানে মিডল ইস্টে আমাদের আছে। তো যদি আপনার এই লোকগুলি বাংলাদেশে রিটার্ন চলে আসে, তাহলে একটু চিন্তা করা যায় আমাদের অর্থনীতির উপর কতটুকু প্রভাব পড়বে এবং কত লোক বেকার হয়ে যাবে। তো সুতরাং আমরা মনে করি এই যুদ্ধ বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক একটা পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা মহান আল্লাহর কাছে পানা চাই যাতে এই সংকট থেকে বাংলাদেশটা রক্ষা পায়।